দফা দাবিতে 4 ঘন্টার আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। ভিসির সঙ্গে অধ্যক্ষদের বৈঠক, সমাধানে আন্তরিক সরকার, বলছেন উপদেষ্টারা। চাকরি জাতীয়করণের দাবিতে আজও শাহবাগে অবস্থান নিতে শিক্ষকদের। পুলিশের সঙ্গে আলোচনায় বসল 6 সদস্যের দল। জামায়াত আমিরের পরে চরমোনাই পীরের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক, চলছে রুদ্ধদ্বার আলোচনা। কোনো নিয়মে আটকানো যাচ্ছে না অটোরিকশা চালকদের। বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা, একার পক্ষে নিয়ন্ত্রণ অসম্ভব, বলছে পুলিশ। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তাসওয়ার নাফি। রওশন, গত রাত থেকে উত্তপ্ত নীলক্ষেত সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগ হামলায় জড়িত পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 6 দফা দাবিতে বিকেল 4টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। এবং এই দাবি পূরণ না হলে তারা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে কঠোর পদক্ষেপ নেবেন তারা। এবং এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি শান্ত করার জন্য আহ্বান জানিয়েছেন 2 উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রোববার 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির সাথে সাক্ষাৎ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় প্রভিসির সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন এমন অভিযোগে 7 কলেজের কয়েক শিক্ষার্থী সন্ধ্যা থেকে প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। রাত 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান 7 কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এই ধাওয়ার মধ্যে রাত 12টার পর পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই ঘটনায় সকালে সংবাদ সম্মেলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা। তারা জানান 7 কলেজের শিক্ষার্থীদের ওপর ঢাবি শিক্ষার্থী ও পুলিশের হামলা 50 জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। 4 ঘন্টার মধ্যে 6 দফা দাবি পূরণ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে, তা না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত। 7 কলেজেরা যদি ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকতো, আপনি খালি একবার ভেবে দেন কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো। আমরা মিনিমাম 2টা না কয়টা মাত্র আর সাউন্ড গ্রেনেড। হ্যাঁ, আমরা তো কোনো ধরনের লেথাল কোনো কিছু ব্যবহার করি নাই। এদিকে সচিবালয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা। ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান উপদেষ্টারা। মনে হয় আপনারা খবর পেয়ে গেছেন। নালে শারমিন পুতুল, এখন ঢাকা। সংকট সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার কার্যালয়ে 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক চলছে। সেখানে আছেন রিপোর্টার আরিফ হোসেন। যাচ্ছি তার কাছে। আরিফ, বৈঠক কখন শুরু হয়েছে জানাবেন, এছাড়া বৈঠকে কোন বিষয়ে আলোচনা চলছে সে বিষয়ে জানতে পেরেছেন কিনা?
নাফি, দুপুর 12টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে। 7 কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের সাথে এই বৈঠকটি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের কনফারেন্স হল রয়েছে সেই হলে এই বৈঠক চলছে। তবে এর আগে 12টার দিকে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন গতকালকের যে হামলার ঘটনায়, সেই হামলার ঘটনায় নিঃশর্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্ষমা এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা সংবাদ সম্মেলন করেছেন। এছাড়া এই হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিচারের দাবি তারা তুলেছেন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিউ মার্কেট এলাকাটা কিন্তু একটু থমথমে অবস্থার মধ্যে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দেখেছি তারা কড়া নজরদারির মধ্যে রয়েছে। এছাড়া সাধারণ পোশাকে অর্থাৎ সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার লোকজনও রয়েছে, যারা চেষ্টা করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেটি গতকালকে রাতে ঘটেছে এটি এড়ানোর জন্য। কারণ আজকে আপনি নিশ্চয়ই জানেন গতকালকে রাত্র 3:30টার দিকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল 7 কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা 7টি স্পটে তারা অবরোধ করবে, রাস্তা অবরোধ করবে। এরপরে সকালে কিন্তু সেই জায়গা থেকে তারা সরে এসছে। এখন যারা গতকালকের হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। এছাড়া এই যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, এখান থেকে বের হয়ে তারা চাচ্ছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আওতায় যেতে এবং সেই ক্ষেত্রে ভেতরে ইতিমধ্যেই বৈঠক চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার সাথে 7 কলেজের অধ্যক্ষের। তবে বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত আসবে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। 7 কলেজের যে শিক্ষার্থী রয়েছে, আমরা ঢাকা কলেজ ঘুরে দেখেছি, তারা বলছেন, একজনের সাথে আমাদের কথা হয়েছিল এক শিক্ষার্থীর সাথে, তিনি বলছেন 2021-22 সেশনে তিনি ঢাকা কলেজে ভর্তি হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত 4 বছর পার হয়ে যাওয়ার পরও তিনি দ্বিতীয় বর্ষে কিন্তু দ্বিতীয় বর্ষে উঠতে পারেননি, অর্থাৎ প্রথম ইয়ারের শেষ দিকে তারা রয়েছেন। এমন কিছু অভিযোগ কিন্তু বেশ কিছু জায়গায় রয়েছে। অনেকে বলছেন ক্লাসের সংকট রয়েছে, গাদাগাদি করে শিক্ষার্থীদের পাশাপাশি বসতে হয়। এছাড়া সেশন জটের যে বিষয়টি সেটি কিন্তু তীব্র, সবার মধ্যেই থাকার ব্যবস্থা থেকে শুরু করে নানা ধরনের জটিলতা তাদের মধ্যে রয়েছে। আবাসন সুবিধার পাশাপাশি ক্লাসরুমে যেখানে ক্লাস করেন সেখানে একটা ঠাসাঠাসি একটি অবস্থার মধ্য দিয়ে তাদের ক্লাস করতে হয়, এমন আরও অভিযোগ তাদের রয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে খুব অল্প ভর্তি ফি দিয়ে ভর্তি হন এবং এর পাশাপাশি যে পরীক্ষাগুলোর জন্য যে ফি দিতে হয় তাও যৎসামান্য, সেক্ষেত্রে ঢাকা কলেজ থেকে শুরু করে এই যে 7 কলেজ রয়েছে তাদের 3700 থেকে 3800 টাকা, কোনো কোনো ক্ষেত্রে যদি দ্বিতীয়বার ফেল করে শিক্ষার্থী কোনো সেমিস্টারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরও বেশি 5000 টাকার উপরে দিতে হচ্ছে। এমন নানা অভিযোগ তারা তুলে আসছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের 6টি দাবি মেনে নেওয়া না হবে, অর্থাৎ 4 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন সেই 4 ঘন্টার আলটিমেটামের ইতিমধ্যেই কিন্তু 2 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, অর্থাৎ 4টার পরে তারা বলছেন কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন। এমনকি গতকালকের মতো তারা বিভিন্ন কলেজের সামনে বের হয়ে রাস্তা অবরোধ করতে পারেন, এমনটাও আমাদের নির্দিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। এই ধরনের কর্মসূচি চলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই আশপাশের যে এলাকাটি রয়েছে এখন পর্যন্ত থমথমে অবস্থা আমরা দেখছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা কঠোর অবস্থানের মধ্যে রয়েছেন। যদিও এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন গতকালকে রবিবারে বিকেলের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্যের সাথে দেখা করতে 7 কলেজের প্রতিনিধিরা এসেছিলেন। সেখানে প্রো উপাচার্য তাদের সাথে খারাপ আচরণ করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু গতকালকের বিকেলে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার বাসা ঘেরাও থেকে শুরু করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য ইতিমধ্যেই বৈঠক চলছে এবং বৈঠকের সিদ্ধান্ত শেষে জানানো যাবে যে কি ধরনের সিদ্ধান্ত আসে। নাফি, সংকট সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষের বৈঠকের খবর জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন। এই মুহূর্তে চরমোনাই পীরের সঙ্গে বৈঠকের পর কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আমরা চলে যাচ্ছি সেখানে। সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি। ধন্যবাদ। পরে
কি উনি বলেনি? কি বলেন? এদিকে চাকরি জাতীয়করণের দাবিতে আজও রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন যে আন্দোলনরতরা পুলিশের সঙ্গে আলোচনার পর কোনো সমাধানের পথ খুলেছে কিনা? রওশন, এখন পর্যন্ত কোনো সমাধানের পথ খুলেনি। প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল তারা এই শাহবাগ থানায় এসেছেন। এখানে রমনা থানার ডিসি মোহাম্মদ মাসুদ আলম তিনি রয়েছেন, তার সঙ্গেই এই স্বতন্ত্র ইবতেদায়ী যে শিক্ষকরা যারা আন্দোলন করছেন তাদের 6 জনের একটি প্রতিনিধি দল এখন তার সঙ্গে আলোচনা করছেন, যেখানে আসলে সমাধানের পথ খোঁজা হচ্ছে। যে আসলে যেটা শিক্ষকরা বলছিলেন তাদের যে চাকরি জাতীয়করণের যে দাবি, এবং বিশেষ করে গতকালকে শাহবাগে যে ঘটনাটি ঘটেছে পুলিশের সঙ্গে তাদের যে সংঘর্ষ হয়েছে এবং এখানে অনেক শিক্ষকই আহত হয়েছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত তাদের সাথে কথা হচ্ছে। এবং সেখানে রমনা থানার যে ডিসি রয়েছেন মোহাম্মদ মাসুদ আলম তিনি পুরো বিষয়টির জন্য একটু দুঃখ প্রকাশও করেছেন, যে এই ঘটনাটির জন্য যেন তারা কোনোভাবে যেন আর সামনে না হয়, এবং বিশেষ করে যেন তাদের যেই দাবি এই দাবির বিষয়ে তারা চালিয়ে যেতে পারে, আন্দোলন তারা করতে পারে, কিন্তু জনদুর্ভোগ হয় কিংবা আইন লঙ্ঘন করে তারা এমন কিছু যেন না করে যে কারণে আসলে পুলিশকে কঠোর হস্তে সেটাকে দমন করতে হয়, এই ধরনের বিষয় যেন না ঘটে, সেই বিষয়টি নিয়েই আসলে আলোচনা চলছে। এবং রমনা থানার ডিসি তিনি এটিও আসলে বলেছেন যে যেহেতু এই বিষয়টি পুরোপুরি সরকারের বিষয়, সরকার আসলে তাদের যে চাকরি জাতীয়করণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার, কিন্তু তাদের যে বিষয়টি পুলিশের যে বিষয়টি সেটি হচ্ছে জনগণের নিরাপত্তা দেখা এবং জনদুর্ভোগ যেন না হয় সেই বিষয়টি দেখা হচ্ছে পুলিশের দায়িত্ব। এই জায়গায় পুলিশের দায়িত্বের জায়গা থেকে যেন পুলিশকে সহযোগিতা করা হয় সেই বিষয়টি নিয়েই আসলে মূলত তাদের এই যে 6 জনের যে প্রতিনিধি দল তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। এবং 6 জনের যে প্রতিনিধি দল তারা এটিও পুলিশকে আশ্বস্ত করেছে যে তারা এরপর তাদের আন্দোলনে এই ধরনের কোনো বিষয় ঘটবে না, কিন্তু যেন পুলিশ থেকে তারা প্রশাসনের কাছে ঊর্ধ্বতন এই কর্মকর্তাদের কাছে যেন তারা যেতে পারে, কারণ তাদের গত 40 বছরের এই দাবি যে চাকরি তাদেরকে যেন জাতীয়করণ করা হয়। এবং বিশেষ করে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটে যে প্রতিবেদন দিয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি একই সাথে এই স্বতন্ত্র ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোকেও জাতীয়করণ করা যেতে পারে, এই ব্যাপারটি আসলে তখন যেই করা হয়নি, প্রাথমিকে করা হয়েছে কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার গুলোকে জাতীয়করণ করা হয়নি। এই ব্যাপারটা যেন যে কোনোভাবে হোক যেন বর্তমানের যেই সরকার রয়েছে এই সরকারটা যেন খুব এটা শক্তভাবে তারা নেয় এবং তাদের যে দাবি সেটি যেন তারা পূরণ করতে পারেন। এবং আরেকটি বিষয় আমি এখান থেকে যতটুকু বুঝতে পেরেছি এবং তাদের মুখ থেকেও জানতে পেরেছি সেটি হচ্ছে যে যেভাবেই হোক না কেন তারা এই দাবি আদায় করেই তারা আসলে রাজপথ ছাড়বেন। আর পুলিশ বলছে কোনোভাবে যেন জনদুর্ভোগ না হয় এবং আইন শৃঙ্খলা লঙ্ঘন যেন না করা হয়, এই বিষয়টি তাদেরকে যেন তারা এই বিষয়টি যেন নিশ্চিত করে, সেই ব্যাপারটার জন্য আসলে তারা এই আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো আলোচনা এখনো চলছে, দেখা যাক আলোচনার পরবর্তীতে আসলে কি বিষয়টি আসলে উঠে আসে, সিদ্ধান্ত কি নেওয়া হয় সেটি অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানিয়ে দেব। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত শাহবাগ থানার সামনে থেকে এই আন্দোলনের সর্বশেষ। চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা নিজেদের সমস্যা সমাধানে পুলিশের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে বসেছেন, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। কর্মসূচির কারণে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর এলাকার উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে অস্থায়ী ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। এ সময় স্থায়ী ক্যাম্পাসের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা কেন পার্টি সেন্টারে ক্লাস করব? পার্টি সেন্টার আগে মদের বার ছিল, মদের বার, সেখানে আজকে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্লাস করতে হয়। আমাদের ক্যান্টিন এক জায়গায়, হল এক জায়গায়, আমাদের একাডেমিক ভবন এক জায়গায়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দীর্ঘ 8 বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কোনো ক্যাম্পাস নেই।
কোনো প্রকার পূর্ব পরিকল্পনা এবং সক্ষমতা না থাকার পরও 2016 সালে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজধানীর সরকারি 7টি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে অধিভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার মান বাড়ানোর কথা বলা হলেও উল্টো তৈরি হয়েছে নানান বৈষম্য। এর দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিচ্ছেন শিক্ষাবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এখন স্বতন্ত্র কাঠামোর প্রস্তাব কলেজগুলোর। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা হলো আবাসিক সংকট। অনেক ছাত্রছাত্রী তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আবাসনে থাকতে পারছে না। দ্বিতীয় সংকট হলো আমাদের টিচার কোয়ালিটি। আমরা দেখি যে আমাদের টিচারের কোয়ালিটি খুবই নিম্নমানের। এর কারণ হলো আমাদের টিচার যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন যথাযথভাবে পালন করা হয় না। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শতভাগ আবাসন সুবিধা, রেজিস্ট্রার ভবনের সেবা এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ তৈরিতে হিমশিম অবস্থা, সেখানে হঠাৎই 2016 সালে রাজধানীর সরকারি 7টি কলেজকে এর অধিভুক্ত করা হয়। বেশ কয়েকটা ঘটনা ঘটছে লাইভ দেখা। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম আরিফিন সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুনুর রশিদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যখন প্রকাশ্যে, তখন শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সরকারি 7টি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে অধিভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু 7 কলেজের প্রায় 1 লাখ শিক্ষার্থীকে সেবা দেওয়ার অতিরিক্ত সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ছিল? আমাদের ক্যাপাসিটি নাই, অথবা আমাদেরকে যে কথা বলা হয়েছিল যে এই যে ক্যাপাসিটি দেওয়া হবে, যেই ফ্যাসিলিটির উপর ভিত্তি করে আমরা এই কাজগুলো করব, অথবা ক্ষমতায়নের জায়গা থেকে অর্থনৈতিকভাবে, প্রশাসনিকভাবে সেটা করা হচ্ছে না। সো আমরা পারছি না। ইউ শুড ব্যাক টু ইউর ওল্ড ইনস্টিটিউশনস। শিক্ষার মান বাড়ানোর কথা বলা হলেও হয়েছে হিতে বিপরীত। ধুঁকতে হয়েছে শিক্ষার্থীদের, সনদে বৈষম্য করা আর অযৌক্তিক ফি আদায়ের বিষয় তো আছেই। প্রত্যেক বছর আপনার বিভিন্ন ধরনের পরীক্ষার যে সময়সূচি নিয়ে, রুটিন নিয়ে তারা হচ্ছে কি মন গড়া মাফিক 4 মাস 5 মাস একটা সেশনের পরীক্ষা নেয়। এই যে সমস্যাগুলো আছে, এগুলো গত 7 বছর ধরে চলে আসতেছে। একদিকে শিক্ষক সংকট, ক্লাসরুম নাই, স্বতন্ত্র পরীক্ষার হল বলতে কিছু নাই। দেখা যাচ্ছে যে বছরের 6টা মাসে ওখানে নানান ধরনের পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, এর কারণে যেটা হয়, ছেলেমেয়েরা 210 দিন ক্লাস পায় না। সর্বপ্রথম বৈষম্য যেটা আমরা 7 কলেজের শিক্ষার্থীরা ফেস করি, সেটা হলো আমাদের আইডেন্টিটি ক্রাইসিস। আমাদের কোনো পরিচয় নেই। 7 কলেজের শিক্ষার্থীদের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে স্বতন্ত্র কোনো কাঠামোর প্রস্তাব ঢাকা কলেজ অধ্যক্ষের। ফিরতে চান না জাতীয় বিশ্ববিদ্যালয়েও। ছাত্র সংখ্যা যৌক্তিক সংখ্যায় নিয়ে আসা, অথবা শিক্ষকদের ট্রেনিং দেওয়া, ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা কোনো ক্লাস নেওয়া, এই জাতীয় কোনো পদক্ষেপ আজ পর্যন্ত গৃহীত হয়নি, যেটা আমরা বিভিন্ন সময় আমাদের ক্ষুদ্র পরিসর থেকে যতটা সম্ভব বলে আসছি। 2016 সালে রাজধানীর সরকারি 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে এখন পর্যন্ত এখানকার শিক্ষার্থীদের নানান শোষণ বৈষম্যের শিকার হতে হয়েছে। পরীক্ষা ফলাফল সহ নানান দাবিতে প্রতি বছরই থাকতে হয়েছে রাজপথেই। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এর স্থায়ী সমাধান চায় এখানকার শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। রাজধানীর সড়কে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। 30 থেকে 40 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই অটোরিকশা নগরীর সড়ককে অকার্যকর করে তুলছে, সৃষ্টি করছে যানজট। সব মিলিয়ে লাইসেন্সবিহীন এসব অবৈধ বাহনের দাপটে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত লাগাম টানা না গেলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে। বিস্তারিত স্থানীয় মৃধার প্রতিবেদনে। যেন মগের মুল্লুক, জেলা শহর বা মফস্বল না, এ চিত্র খোদ রাজধানীর, তাও আবার মূল সড়ক ছাপিয়ে দোতলা সড়কে। রাজধানীর রামপুরা ইউলুপে এভাবেই সকল নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রাফিক পুলিশের সামনেই অনায়াসে চলছে ব্যাটারি চালিত রিকশা। শুধু রামপুরাই নয়, গোটা রাজধানী জুড়েই এখন প্রধান সড়কগুলোতেও বাধাহীনভাবে চলছে রিকশা, অটোরিকশা। নেই লেনের বালাই, আর গতিতেও বড্ড বেপরোয়া, আর এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। পার হয়েছি, হুট করে একটা অটো সামনে দিয়ে ঢুকে গেল, কিন্তু একটা রিক্সা, পায়ে চালিত রিক্সাটা ওভাবে ঢোকেও না, আর ওর সামনে একটা যাত্রী বা একটা পথচারী পড়লেও ওটা অত ডিস্টার্ব মনে হয় না। বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো অটো রিক্সার জন্যই হয়।
আর ওদের যে ব্যবহার, ওদের সাথে তো কেউই পারে না। তখন দেখা যাচ্ছে আমি যাচ্ছি, পাশ থেকে হঠাৎ করে একটা আসলো, আমি পড়ে গেলাম। পরিসংখ্যান বলছে গেল 1 বছরে রাজধানী সহ সারা দেশের সড়কে 3 চাকার বাহনে দুর্ঘটনা 900-র বেশি। সেখানে হতাহতের তালিকাও বেশ বড়। জনবহুল ও যানজটের এই নগরে বৈধ যানবাহন সামলাতেই হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। সেখানে অধিকাংশ সময় অদক্ষ চালকের এলোমেলো চলাচলে নগরীর সড়কগুলোতে প্রতিদিনই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এর মধ্যে অটোরিকশার দৌরাত্ম্যে অতিষ্ঠ ট্রাফিক সদস্যরা। এই মেইন রাস্তায় আসার কারণে অটোরিকশা রাস্তার জ্যাম কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আপনি মনে করেন হরেন দিলে গাড়ি চাপে না, কি মাঝখান দেওয়া যায়, এখন লেন দিলে লেন মানে না। ওরা ডান বাম তো কিছু মানে না, ট্রাফিক সিগন্যাল মানে না, যে এত টাকা দামের গাড়ি এর অটো রিক্সার জন্য অনেক ক্ষতিগ্রস্ত তো আমরা পড়ে যাই ড্রাইভাররা। ঠিক আছে, আমরা যদি আবার কিছু কই আমাদের আবার হুমকি দেয় রিক্সাওয়ালারা, আমাদের সাথে পাল্লা দিয়ে চলে। বিগত সরকারের আমলে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিলেও চাপের মুখে আদেশ প্রত্যাহার করে নেয় শেখ হাসিনা সরকার। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে মহানগরীতে অটো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। অটো চালকদের তীব্র আন্দোলনে তাও কার্যকর হয়নি। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে অটো চালকরা। অভিযোগ আছে তৎকালীন পুলিশ কর্মকর্তা সহ প্রভাবশালীদের ছত্রছায়ায় সড়কে জায়গা করে নেয় অটো রিকশা চালকরা। যদিও এখন তারা বলছেন বেশি আয়ের জন্যই প্রধান সড়কগুলোতে উঠতে হচ্ছে তাদের। এসব গাড়ি নামে তো লাইসেন্স লাগে না, লাইসেন্স তো দেয় না, সরকার তো দেয় না এটা লাইসেন্স। হ্যাঁ, মেন রাস্তা আমাদের আসা তো নিষেধ, কি করবো, এক পাল্লার 400 টাকা জমা দেয়, নিচ দেওয়া ভাড়া নাই। হ্যাঁ, মেইন রাস্তায় তো ভাড়া বেশি পাওয়া যায়। বিভিন্ন তথ্য মতে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 12 লাখেরও বেশি। লাইসেন্স ও নিবন্ধনহীন এসব ব্যাটারি চালিত অটোরিকশার অনেক চালকই অনভিজ্ঞ ও অপ্রাপ্তবয়স্ক। একসময় ঢাকার অলিগলিতে নিয়মিত এর চলাফেরা থাকলেও বর্তমানে নগরীর প্রায় সব প্রধান সড়কে চলাফেরা করছে বেপরোয়াভাবে। এতে যেমনি বাড়ছে তীব্র যানজট, একই সাথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলছেন অতি দ্রুত এর লাগাম টানা না গেলে আগামীতেও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে, একই সাথে বাড়বে যানজটও। যদি কোথাও আমরা অ্যালাউ করি তাহলে সেটা কোথায়, কেন করব, কতদিনের জন্য করব, তার পদ্ধতিটা কী হবে, তার রেজিস্ট্রেশন কী হবে, এই একটা পুরো পরিকল্পনা হাজির করা। সেই পরিকল্পনা নাই। এখন দেখা যাচ্ছে যে মূল সড়কে বিভিন্ন জায়গায় চলছে, প্রায়শই অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছোট থেকে বড় দুর্ঘটনা হচ্ছে, এবং এটা যে কোনো দিন আরও বড় স্কেলে এই অ্যাক্সিডেন্টগুলো বাড়তে পারে। নানা সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অটোরিকশা নিয়ন্ত্রণে আনা সম্ভব না বলে দাবি করেন পুলিশের এই কর্তা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা আইন মানতে চায় না এবং আইন আসলে অনেকে জানেও না। সবাই নিয়ে বসে একটা বাস্তব ভিত্তিক একটা সিদ্ধান্তে আসলে আমার ধারণা এই সমস্যাটা দ্রুতই সমাধান হয়ে যাবে। ঝুঁকিপ্রবণ বাহন বন্ধে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু কার্যকর হয়নি কোনো কিছুই। তাই নগরবাসীর চাওয়া নিরাপত্তার জন্য হলেও অন্তত প্রধান সড়কে অটো বন্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হোক দ্রুতই। সানিম রিধা, এখন, ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। পরে তিনি বলেন, জামিনের মাধ্যমে প্রাথমিক বিজয় হয়েছে, মামলা থেকে খালাস পেলে আসবে চূড়ান্ত বিজয়। তবে তার আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি হোসেন। অভিনয় জগৎ কিংবা ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনায় সমালোচনায় থাকা চিত্রনায়িকা পরিমণি আবারও হাজির আদালতে। 2021 সালে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ক্লাব ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করেন। এই ঘটনায় নাসির উদ্দিন হত্যা চেষ্টা মামলা করেন পরিমণি ও তার সহযোগী জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে। এর আগে গত বছরের 18 এপ্রিল পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করে আদালত। পরে 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর 9 মাস পেরিয়ে গেলেও অসুস্থতার অজুহাতে আদালতে হাজির হননি তিনি। রবিবার নাসির উদ্দিনের মামলায় চার্জ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে মামলার বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরিমণি।
পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরিমণি বলেন, খালাস পাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের আশা করছেন তিনি। জানান আদালতের প্রতি আস্থা রয়েছে তার। একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তারপর কিছু না, এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। পরিমণির আইনজীবী বলেন, পরিমণির মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসিরউদ্দিন মামলা দায়ের করেন। একই সাথে দুটি মামলা চলতে পারে না বলেও জানান তিনি। আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। এদিকে গত 25 জানুয়ারির ফেসবুক পোস্টের বিষয়ে কিছু বলতে রাজি হননি পরিমণি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে 12 জনকে। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজরুল ইসলাম খান মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 জনকে। পরে রাজধানীর বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে। এদের মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বারো জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলায় হত্যা এবং হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তাগণ আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক, অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আইজিপি আবদুল্লাহ আল মামুন সহ প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য, হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থাপন করেন। ভরা মৌসুম চলায় স্বস্তি ফিরেছে চট্টগ্রামের আলুর বাজারে। রিয়াজউদ্দিন বাজারের আড়তে পাইকারিতে কেজিতে বিক্রি হচ্ছে 14 থেকে 16 টাকায়। এদিকে খুচরায় বিক্রি হচ্ছে 24 থেকে 26 টাকায়। তবে যোগান বেশি হওয়ায় লোকসানে ব্যাপারীরা। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল করিম। চলতি মৌসুমে ফলন বেশি হওয়ায় আড়ত ও খুচরা বাজারে সরবরাহ বেড়েছে আলুর। বন্দরনগরীর রিয়াজউদ্দিন বাজারের আড়তগুলোতে রয়েছে নানা জাতের আলু। ক্রেতাদের ভিড়ে চলছে জমজমাট বেচাকেনা। 1 মাস আগের 55 টাকার আলু এখন পাইকারিতে পাওয়া যাচ্ছে মাত্র 14 থেকে 16 টাকায়। আড়তদাররা জানান 4 থেকে 5 বছরে আলুর দাম এত কমেনি। মূলত আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। ফলন বেশি আর কি, আর নষ্ট হয় নাই। প্রাকৃতিক আপনার বৃষ্টির জন্য বৃষ্টি হয় নাই বা একটা উপযোগী ছিল। আগের তুলনায় এখন ডাবল বিক্রি হচ্ছে। আগে যদি বিক্রি করতাম 100 বস্তা, এখন বিক্রি করে 200 বস্তা, 250 বস্তা। জয়পুরহাট, বগুড়া, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ উত্তরের আলুতে ভরে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন আড়ত ও বাজার। চাহিদার থেকে অতিরিক্ত আলু বোঝাই ট্রাক আসছে প্রতি রাতে। যোগান বেশি হয় বাজারে দাম কমেছে, তাই লোকসানের মাসুল দিতে হচ্ছে ব্যাপারীদের। এখানে আমদানি বেশি, কালকে 40 গাড়ি আলু ঢুকছে এক জায়গায়। দাম কম হইলে মনে করেন কাস্টমার কম হইলে তো নিশ্চয়ই কম যাইব। গত বছর আলুর দাম বেশি থাকাতে, আলুর দাম 70 টাকা, 65 টাকা, 80 টাকা হওয়াতে এবার সবাই আলু আবাদ করছে। পুরো বাংলাদেশে আবাদ হয়েছে, তো ফলন বেশি, প্রোডাকশন বেশি, সেই জন্য আলুর দাম কম। আলুর দামে ক্রেতাদের স্বস্তি ফিরলেও ভ্যানগাড়ি বা খুচরা বিক্রেতারা আলু বিক্রি করছেন নামমাত্র লাভে। এত কম আর দেখি নেই, এটা খাইয়া লোকজন একটু স্বাস্থ্য পাইতেছে। লাভ বেড়ে তেমন সামান্য টাকা আর কি। আলুর মধ্যে তো 2 টাকা, কোনোটার মধ্যে 3 টাকা কেজিতে। ব্যবসায়ীদের ধারণা আর কদিন পর বাজারে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামের স্থানীয় আলু ঢুকলে যোগান আরও বাড়বে। তাই এবার পুরো মৌসুম জুড়েই আলুর দাম থাকবে সহনীয়। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। আগামী 2 বছরের মধ্যে দিল্লি থেকে সব অবৈধ বাংলাদেশিকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে রাজধানী নয়াদিল্লিকে রোহিঙ্গা মুক্ত করার ঘোষণাও দেন তিনি। দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে এক জনসভায় এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নুছাত কামাল।
ভারতের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র 10 দিন। আগামী 5 ফেব্রুয়ারি দিল্লির 70টি আসনে হবে ভোট গ্রহণ। ভোট সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত সরকারের নেতৃত্বে থাকা বিজেপি। চলছে পাল্টাপাল্টি সাফল্য ব্যর্থতার পাল্লা ভারী কার, ভোটারদের কাছে সেটি প্রতিষ্ঠা করার প্রতিযোগিতা। यशस्वी गृहमंत्री রোববার দিল্লির নারেলায় জনসমাবেশ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 10 বছর ধরে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির বিরুদ্ধে তার অভিযোগ, রাজধানীতে জেলা প্রশাসনের সাহায্যে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। আসছে সপ্তাহের ভোটে দিল্লির বিধানসভায় আধিপত্য পেলে দ্রুততম সময়ে রাজধানীকে বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দেন অমিত শাহ। भाइयों बहनों, मैं आपको वादा कर कर जाता हूं, आप भारतीय जनता पार्टी को जिता दो, 2 साल में ही हम दिल्ली को बांग्लादेशी और रोहिंग्याओं से मुक्त कराने का काम करें। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সবশেষ তথ্য, ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় 25 লাখ বাংলাদেশি অভিবাসীর বাস। বৈধ অনুমতিপত্রবিহীন বাংলাদেশিদের প্রতি ভারতের বাক্যবান অবশ্য নতুন নয়। সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মাবলম্বীদের ভোট পাওয়ার জাতীয় কৌশল হিসেবে 80-র দশক থেকে অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর কথা বলে আসছে বেশ কিছু দল, যার পরিপ্রেক্ষিতে 90-এর দশকের শুরুতে দিল্লিতে অবৈধ বাংলাদেশি শনাক্তে এবং ফেরত পাঠাতে অপারেশন পুশব্যাক নামে অভিযান পরিচালনাও করে প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। এবছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি বন্ধ হচ্ছে 7 কলেজে। বৈঠকে সিদ্ধান্ত, 6 দফা দাবিতে 4 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। সিদ্ধান্ত যে এই সেশনের ভর্তি এখানেই শেষ, নতুন আইনকে যে ফরম্যাট হবে, কাঠামো হবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চান ইসলামী আন্দোলনের আমির। প্রশাসনকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান বিএনপির মহাসচিবের। চাকরির জাতীয়করণের দাবিতে আজও শাহবাগে অবস্থান ইবতেদায়ী শিক্ষকদের। পুলিশের সঙ্গে আলোচনায় বসল 6 সদস্যের দল। কোনো নিয়মেই আটকানো যাচ্ছে না অটোরিকশা চালকদের। বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা, একার পক্ষে নিয়ন্ত্রণ অসম্ভব বলছে পুলিশ। এই ছিল এখন দুপুরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।